শান্তি আলোচনার মধ্যেই বৃহস্পতিবার আবারও কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়া। যে হামলার কারণে বেশ ক্ষেপেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন শান্তি আলোচনার মধ্যে এই ধরনের ঘটনা তিনি মোটেও সন্তুষ্ট নন, এবং সন্তুষ্ট নন বলেই বেশ চড়া সুরেই তিনি বলেছেন ভ্লাদিমির স্টপ। তার নিজের সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ট্রুথ সোশ্যালে এই পোস্টটি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি আশা করছেন, তিনি বলছেন সেখানে প্রতি সপ্তাহে গড়ে 5,000 করে সৈন্য মারা যাচ্ছে। এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত হতে পারে না। তাই আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনোভাবে এটি মানতে পারছেন না। দুপক্ষকে এগিয়ে এসে অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়াকে এগিয়ে এসে কিভাবে দ্রুত শান্তি চুক্তিটি করা যায়, যুদ্ধ বন্ধ করা যায়, সে বিষয়ে খুব সক্রিয়ভাবেই এগিয়ে যাওয়ার কথা বলছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আজকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এইসব বিষয়ের পাশাপাশি। আগামী কয়েকদিনের মধ্যেই ট্রাম্পের দায়িত্ব নেওয়ার 100 দিন পূর্ণ হতে যাচ্ছে। এই 100 দিন পূর্ণ উপলক্ষে যেটি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আজকে জানিয়েছেন যে মিশিগানে তিনি একটি র্যালি করবেন, আনন্দ র্যালি করবেন। কারণ মিশিগানকে তিনি বেছে নিয়েছেন, এর পেছনেও বেশ কয়েকটি কারণ আছে। তিনি 2020 নির্বাচনে মিশিগানে হেরে গেল, 2024 নির্বাচনে সেখানে জয় পেয়েছিলেন। একটি অনেক সময় দেখা যায় যে মিশিগানে কারা জিতছে তারাই হয়তো ক্ষমতায় যায়, এবং এইবার 60টি স্টেটেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিতেছেন, তাই মিশিগানকে তিনি বেছে নিয়েছেন। এইসবের পাশাপাশি যেটি দুঃসংবাদ সেটি হলো যে ফক্স নিউজের একটি পোল করেছে, তারা একটি জরিপ করেছে। সেই জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা আগের তুলনায় অনেক বেশি কমে আসছে, তার জনপ্রিয়তা কমে আসছে। অর্থাৎ 100 দিনের মধ্যে এত দ্রুততম সময়ে খুব কম প্রেসিডেন্টেরই এতটা কমের দিকে জরিপ নেমে গিয়েছে। একই সঙ্গে বাণিজ্য আলোচনায় যেটি হচ্ছে ট্যারিফের বিষয়ে, চীন নতুন করে বলছে যদি বাণিজ্য আলোচনা করতে হয় তবে তার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ট্যারিফ বাদ দিতে হবে, অর্থাৎ ট্যারিফ বাদ দিয়ে তারপর আসুন আমরা আলোচনা করব। এর পাশাপাশি দক্ষিণ এশিয়ায় রক্ত ঝরছে কাশ্মীরে, পেহেলগামে সেখানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণহানির পর এখন অনেকটাই মুখোমুখি ভারত এবং পাকিস্তান। সৈন্য মোতায়েন চলছে, ভিসা ক্যান্সেলেশন চলছে, নানা বিষয় চলছে। এই অঞ্চলে উত্তেজনা অনেকটুকু হয়তো কোনো কোনো ক্ষেত্রে প্রভাব ফেলে বাংলাদেশের উপরও। সেসব বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল, এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিনী পাটোয়ারি এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ডক্টর মহসিনী পাটোয়ারি, আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এতদিন আমরা দেখেছি, এতদিন মানে পুরো সবটাই যদি বলি, আমরা দেখেছি যে তিনি পুতিনের প্রশংসা করছেন, ভ্লাদিমির পুতিনের প্রশংসা করছেন, তাকে বন্ধু বলছেন, তাকে স্মার্ট বলছেন, সবকিছুই বলছেন। এই প্রথম অনেকটা চড়া সুরে তাকে, এমনকি পুতিন শব্দটি উচ্চারণ না করে তিনি ভ্লাদিমির স্টপ এই ধরনের একটি পোস্ট করেছেন। তিনি কি আসলেই ক্ষেপেছেন, নাকি আসলে এই শান্তি আলোচনাটা এগুচ্ছে না? যেটি তিনি বলেছিলেন যে দায়িত্ব নেওয়ার 24 ঘন্টার মধ্যে এই ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করে ফেলবেন, সেটি 100 দিনে বন্ধ হচ্ছে না দেখে কিছুটা হতাশা থেকেই বিরক্তি ছেড়েছেন তিনি। জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে সেকেন্ড মতামত যেটা, সেটাই উনি এটা ফ্রাস্ট্রেটেড হয়ে এই কথাটা বলছে। উনি রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের প্রতি রাগ হয়ে নয়, কারণ এটা ভেরি অস্বাভাবিক। এর আগে আমরা কোনোদিন শুনিনি আপনি যেটা বলেছেন যে তার বিরুদ্ধে কথা বলতে। তবে ফার্স্ট নেমে বলাটা এটা ইনসাল্টিং না আপনি বলে আমি মনে করি, কারণ এটা অনেকেই আদরের সুরে, আমরা যারা বহুল পরিচিত, যেমন আমরা আপনাকে জুয়েল বলে ডাকি আর কি প্রথম নাম, তো এটা সেটা হতে পারে। আর উনি দেখছেন যে যুদ্ধ যখন শান্তি আসবে, শান্তির আগে উভয় পক্ষ চেষ্টা করে তাদের পজিশনটাকে একটু আপগ্রেড করতে, তার মানে একটু কে শক্তিশালীটা শক্তি দেখাতে চায়। সুতরাং এই শান্তি চুক্তি বা যুদ্ধবন্ধের আগে রাশিয়াও চাচ্ছে যে ইউক্রেনকে প্রেসারে রেখে ইউক্রেনকে রাজি করানোর জন্য। এখন ইউক্রেনের উপর যেটা, সেটা হলো প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছে, আমেরিকান পজিশন হলো যে তারা যে আইল্যান্ডটা তারা দখল করে নিয়েছিল আর কি রাশিয়া প্রথম দিকে, সেই আইল্যান্ডটাকে ছেড়ে দিয়ে, তার ল্যান্ডটাকে কিছু ল্যান্ড ছেড়ে দিয়ে এটাতে একটা শান্তি চুক্তি করার জন্য, যেটা প্রেসিডেন্ট জেলেনস্কি রাজি হচ্ছে না, এবং সেটা বলছে, উনি বলছে একটা রেড লাইন। এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, আপনি দেখছেন যে উনি জেলেনস্কিকেও বলছে যে শান্তি চুক্তির বাধা হিসেবে জেলেনস্কি কাজ করতেছে। এই জিনিসগুলো যে বলে আসছে, এবং জেলেনস্কি তার বিরুদ্ধে আবার বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে যে 2018-এ
প্রেসিডেন্ট ট্রাম্পের ফরেন সেক্রেটারি বলেছে যে ওই আইল্যান্ড নামটা আমার এখন মনে আসছে না, ক্রিমিয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আর এখন সেই ট্রাম্প প্রশাসন এটা উল্টো কথা বলছে। এখন এটা পরিস্থিতিতে, এই পরিবর্তিত পরিস্থিতিতে উনার নিজের মর্যাদার একটা ব্যাপার আছে। উনি প্রাউডলি বলেছিলেন, এত কনফিডেন্ট যে আপনার 24 ঘন্টার মধ্যে আপনি যেটা বলেছেন যুদ্ধ বন্ধ করবেন, সে বন্ধ করতে পারছে না। এটা একটা সোজা ব্যাপার না। আর রাশিয়া তো আর ইরান না বা অন্য কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি না যে আপনি জোরে বললাম থেমে যাবে। রাশিয়া পজিশন হলো, উনি তো বারবার বলেছে রাশিয়ার হাতে হলো কার্ড, এখন সে কার্ড প্লে করার চেষ্টা করবে, কার্ডটা তার হাতে। সুতরাং তাকে আপনাকে কনসেশন দিতে হবে। আপনি তো দেখেছেন ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, সাংবাদিক বলেছিলেন যে জেলেনস্কি তো ল্যান্ড দিবে, সে কনসেশন করবে যুদ্ধ বন্ধের জন্য, শান্তির জন্য। রাশিয়া কি কনসেশন দিবে? সেখানে উনি বলেছেন যে রাশিয়া যে যুদ্ধ বন্ধ করতে রাজি হচ্ছে কারণ কার্ড তার হাতে, হি ইজ উইনিং, শি ইজ উইনিং, বাট স্টিল শি ওয়ান্টস টু স্টপ দি ওয়ার। এটা তার একটা কনসেশন। সেকেন্ড বড় কনসেশন হলো সে যে সারা ইউক্রেনকে দখল করে নেয় নাই, ওটা আর একটা কনসেশন। সুতরাং এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা এই বক্তব্যটা একটু শুনে আসতে চাই, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যটা দিয়েছেন, আপনি যেটি রেফার করছিলেন, এই বক্তব্যটা একটু শুনে আসি। শুনলে দর্শকদের কাছে অনেকটুকু পরিষ্কার হবে। তারপর হয়তো আপনাকে আরেকটি প্রশ্ন করব। ঠিক আছে। Over the years, the United States has been very good to a lot of. আমরা এই যুদ্ধের অবসান চাই, আমরা এটি দ্রুত শেষ করতে চাই এবং আমি মনে করি আমরা অনেক অগ্রগতি করেছি। আগামী কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা ভয়ঙ্কর একটি হত্যা উপত্যকা হয়ে উঠেছে যেখানে গড়ে সপ্তাহে 5,000 সৈন্য মারা যাচ্ছে। আমরা এটি বন্ধ করতে চাই, অনেক কারণে তাদের থামাতে চাই, তবে আমি বলবো এটি আমার 1 নম্বর কারণ। গত রাতে যা হয়েছে আমি পছন্দ করিনি। আমরা শান্তি আলোচনার মধ্যে ছিলাম, এর মধ্যে ওরা মিসাইল ছুড়েছে। আমরা রাশিয়ার উপর অনেক চাপ দিচ্ছি এবং রাশিয়া তা জানে, এবং কিছু লোক যারা কাছাকাছি আছে তারা জানে। রাশিয়া যে পুরো দেশ দখল করছে না, এটাই বড় ছাড়। আমরা যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু আপনি যখন ক্রিমিয়ার কথা বলেন, তখন বারাক ওবামা নামের একজন প্রেসিডেন্টের সময় সেটি হস্তান্তর করা হয়েছিল। তারা একটি সিদ্ধান্ত নিয়েছে, একটি গুলিও ছোড়া হয়নি, মারামারি হয়নি, কিছুই ছিল না। তারা শুধু তা হস্তান্তর করেছে। এখন তারা বলে, আচ্ছা আপনি কি এটি ফেরত পেতে পারেন? আমি মনে করি এটি করা খুব কঠিন কাজ হতে চলেছে। But I'm trying to put out the fire, and I think we'll be successful. And if we do, we're going to save a lot of lives. ডক্টর মহসিনুর পাটোয়ারী, আপনিও শুনছিলেন নিশ্চয়ই ক্রিমিয়া নিয়ে যেটি আপনি বলছিলেন যে এটির জন্য পুরো দায়টি তিনি বারাক ওবামার উপর দিয়েছেন এবং বলছিলেন যে তখন তো তারা দিয়েছে, এখন কেন এসে বলতেছে এটি ফেরত চায় এবং এটি খুব কঠিন কাজ হবে। এবং যে বিষয়টি আপনি বলছিলেন যে তিনি বলছেন রাশিয়া তো ছাড় দিচ্ছে, রাশিয়া যে পুরো ইউক্রেন দখল করে নেয়নি, এটি তো অনেক বড় ছাড়। এটি কি আবারও রাশিয়ার হাতে কাঠ তুলে দেওয়ার মতো বিষয় হলো? অর্থাৎ শান্তি আলোচনা তো আসলে একটা ভারসাম্য রেখে এগোতে হয়। এবার যদি এক পক্ষকে অনেক বেশি শক্তিশালী অবস্থায় এবং এক পক্ষকে অনেক দুর্বল অবস্থায় রাখা হয়, তখন তো শক্তিশালী যাকে ভাবা হয় সেই আসলে কাঠগুলো ছাড়ে, তার কথা মতোই নেগোসিয়েশনটা হয়। আসলে আপনি যেটা বলেছেন সত্যিকার ভাবে বলতে গেলে কি এখানে সমানভাবে শক্তি হিসাবে এটা কোনো সমতা নাই। এখানে রাশিয়া অনেক শক্তিশালী। রাশিয়ার ইভেন সিম্পল সৈন্য দেখে মিলিটারি 3 times বিগার দেন ইউক্রেন, এবং আর্মস এন্ড আদার্স এ রাশিয়া ইজ ওয়ান অফ দি টু মেজর ফোর্স ইন দি ওয়ার্ল্ড। সুতরাং রাশিয়ার শক্তি তো আছেই। সুতরাং রাশিয়ার সাথে যে আপনার সমঝোতায় যেতে হলে আপনাকে ওই সমান তালে দুইজনকে ট্রিট করে হবে না, রাশিয়াকে আপনাকে কনসেশন দিতে হবে। এবং যে কারণটা শুরু হয়েছে, এখন এটা যদি আমরা ইতিহাস দেখতে যাই, 2008 যে জিনিসটা হলো, 2014-এ যেটা হলো যে রাশিয়ান সমর্থিত সরকারের পরিবর্তন করা হলো এবং ইউক্রেনকে আপনার ন্যাটোভুক্ত করার জন্য যে প্রস্তাবটা আসলো, সেটাই সমস্যা। রাশিয়া চাচ্ছিল না যে তার দ্বার প্রান্তে ন্যাটো আসুক। এটা যেমন আমেরিকা চায়নি কিউবার মিসাইল ক্রাইসিসের সময় যে রাশিয়ান মিসাইল ওখানে আসুক, সে একই কারণে ওরা সেটা করতে চেয়েছিল। এই জিনিসটা সেখান থেকেই শুরু হয়েছে এবং রাশিয়ার সেই শক্তি আছে, সেই শক্তি যা দেখাচ্ছে, এবং সেই শক্তি দেখার জন্য সেইভাবে আপনাকে সমঝোতা যদি করতে হয়, সেভাবে আমেরিকাকে সমঝোতা করতে হবে। প্রশ্ন যেটা সেটা হলো, আপনি কি রাশিয়া ইউক্রেনকে বাদ দিয়ে দিলেন? অর্থাৎ ইউক্রেনকে কি আপনি তালাক দিয়ে দিলেন? ইউক্রেন তো জানে যে তার শক্তি নাই রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার। এই আমেরিকা, এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তো তাকে বলেছে তুমি যুদ্ধ করো, আমরা আছি। এখন যখন শান্তির আলোচনা হচ্ছে, তখন এসে বলছে তুমি একেবারে খুব ছোট একটা দেশ, তোমার সামরিক শক্তি নেই, তুমি খুব দুর্বল। এতদিন তো ইউক্রেন নেচেছে অন্যের খুঁটির জোরে, এই খুঁটিগুলো কি সব সরে গিয়েছে? খুঁটিতে আমেরিকা মেইন খুঁটি ছিল আমেরিকা,
সুতরাং আমেরিকা যদি সরে আসে, আমেরিকা যদি সাপ্লাই না দেয়, কম দেয় অস্ত্র, তাহলে তো তার খুঁটি থাকছে না। আর ইউরোপিয়ানরা এইসব কথা যে বলছে, এই যে একটা কথা আমাদের চিন্তা করা উচিত, ভাই যুদ্ধে কোনো পার্টি জিতে না। এই যে ইউক্রেন যে 5,000 সোলজার মারা যাচ্ছে, ইউক্রেনে অলমোস্ট কত হবে, মিলিয়ন টু 1 মিলিয়ন ইউক্রেনের লোক মারা গেছে, ইউক্রেনের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে। এই যে তারা ইউরোপিয়ানরা যে বড় কথা বলছে, হ্যাঁ, ওই যে পাটাপুতার ঘষাঘষি, যেটা সাফারটা কে করতেছে? সাফারটা করছে এন্টায়ার পপুলেশন অফ ইউক্রেন। সুতরাং ইউক্রেনকে আমার মতে যে আপনার বাস্তবতা মেনে নিয়ে, দুইটা হলো বাস্তবতা। একটা হলো কিছু ল্যান্ড ছাড় দেওয়া, যেখানে রাশন অধ্যুষিত আছে সেই ল্যান্ডটা ছাড় দেওয়া, নতুবা এগুলোর সমস্যা হবে, যেহেতু রাশন বেশিরভাগ লোক ওখানে আছে, এটা হবে। আর ক্রাইমিয়াটা রাশার জন্য ভেরি স্ট্র্যাটেজিক, ওদের নৌঘাটি ওখানে আছে, এই জিনিসটা। আর এই জিনিসগুলো তাদের বিবেচনা করে তাদেরকে একটা সমঝোতা আসতে হবে। শেষ পর্যন্ত ক্রিমিয়াকে ছেড়েই হয়তো এই আলোচনাটাকে এগিয়ে নিতে হবে, যেটি হয়তো আমেরিকা চাচ্ছে, ইউক্রেন না চাইলেও সেটি মানতে হবে শেষ পর্যন্ত। মোহাম্মদ মালিক, আপনার কাছে একটু জানি, সেটা হলো সেকেন্ড কথা হলো, সেকেন্ডটা হলো যে নেটো, রাশিয়া কোনোভাবেই ইউক্রেনকে নেটোর অন্তর্ভুক্ত হওয়া মেনে নেবে না। এখন অবশ্য কেউ বলছেও না নেটোর কথা, এখন আর কেউ বলছে না, সবাই ভুলে গেছে নেটোর বিষয়টি, কিংবা এটি আসলে চাপা পড়ে গেছে যে নেটোর সদস্য পদ নিয়ে আর কোনো বার্গেনিং এর সুযোগ ইউক্রেনের সামনে আসলে নেই, যেখানে নেটো নিজেই আসলে চাপে আছে যুক্তরাষ্ট্রের কাছে। মোহাম্মদ মালিক, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে কূটনীতিতে কিছু বিষয় আছে, অর্থাৎ কূটনীতিতে আপনি যখন কাউকে সম্বোধন করবেন, যদিও প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি বলছেন যে আদর করে অনেক সময় ডাকা যায়, কিন্তু পুতিন কখনোই সুপিরিয়র মনে করে না ডোনাল্ড ট্রাম্পকে, প্রেসিডেন্ট, তিনি নিজেকে নিজে সুপিরিয়র মনে করেন, তাকে এই ধরনের নাম ধরে ডাকছে এবং স্টপ হতে বলছে, অনেকটা চড়া সুরে বলছে। যদিও এখন পর্যন্ত রাশিয়া কোনো প্রতিক্রিয়া এই বিষয়টি নিয়ে দেখায়নি, কিন্তু আসলে এইটি কি দুজনের যে সম্পর্ক, সেই সম্পর্কের কোনো ভাটা পড়বে আপনি মনে করছেন, কিংবা এই শান্তি আলোচনায় আদৌ কোনো চাপ তৈরি করবে কিনা? ধন্যবাদ জুয়েল। দেখুন, এই কূটনৈতিক ভাষা আপনি যেমনটি বললেন, তো ট্রাম্প কিন্তু আসলে যে কোনো বিষয়ে উনি কূটনৈতিক শিষ্টাচার বা কূটনৈতিক যে নিয়ম কানুন সেগুলো কমই মেনে চলেন আর কি। উনি কিছুদিন আগে এই ট্যারিফ নিয়ে চায়নার প্রেসিডেন্টকেও তো হুমকি দিয়েছেন এবং এটাও বলেছেন যে সে এখন আমার সাথে আলোচনা করতে হবে, আমার সাথে নেগোসিয়েশন শুরু করতে হবে, আই এম ওয়েটিং ফর হিজ কল। কিন্তু চায়নার প্রেসিডেন্ট কিন্তু সে কল করেনি এখন পর্যন্ত। হাওয়ার সেটি এই প্রসঙ্গক্রমে আমি কথাটা বললাম। আসলে দেখুন, বিষয়টা হলো এরকম, বাংলাতে একটা কথা আছে যে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেয়া। তো ইউক্রেনের অবস্থা হচ্ছে সেরকমই। ইউক্রেনকে গাছে তুলে দিয়েছে কিন্তু এই আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোই। আজকে এখন তাকে এমন একটা বেকায়দায় ফেলে দিয়েছে তারা, যে গাছ থেকে নামার আর সেই মইটি আর এখন ইউক্রেনের হাতে নেই। তো এটি আমরা যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের একদম শুরুর দিনগুলোর কথা মনে করি, তাহলে দেখবেন যে রাশিয়া কিন্তু মানে ইনভেশনের আগে বেশ কয়েকদিন বারবার বলেছে তারা ইনভেট করবে, এবং কি জন্য করবে, যে তারা ইনসিকিউর ফিল করছে ইউক্রেনকে নিয়ে, যে ইউক্রেন যদি নেটোতে জয়েন করে তাহলে রাশিয়া নিজেকে বিপন্ন মনে করবে, তার ঘরের পাশে নেটো চলে আসবে এবং তার নিরাপত্তার প্রশ্নেই তাকে ইদার ইউক্রেনকে নেটো সদস্য পদ চাওয়া থেকে বিরত থাকতে হবে, নেটোকে ডিক্লেয়ার করতে হবে যে সে ইউক্রেনকে সদস্য করবে না, না হলে সে আক্রমণ করবে। তো দেখুন, শেষ পর্যন্ত কিন্তু সেটি করেনি, মানে ইউক্রেনও বলেনি যে আমি নেটো সদস্য পদের জন্য মানে আগ্রহী নই, কিংবা নেটোও বলেনি যে তাকে সদস্য করা হবে না। এবং আলটিমেটলি কি দেখলাম, রাশিয়া ইনভেশন করলো ইউক্রেনের ভিতরে। ঠিক তখন তার মানে কি, আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব চেয়েছিল যে রাশিয়া ইউক্রেনকে প্রভোগ করে যুদ্ধের জন্য, যেন যুদ্ধ হয়, এই সুযোগে রাশিয়াকে তারা দুর্বল করে। কিন্তু বিষয়টি আসলে সেরকম ঘটেনি। আজকে 22 সালের পরে এই প্রায় আর 2 বছরের বেশি সময়ের মধ্যে আমরা দেখলাম যে ইউক্রেনের ক্রাইমিয়া তো 2014 সালেই তারা নিয়েছে। তারপরে এবারও কিন্তু যেগুলো তার বেশ কয়েকটি অঞ্চল, যেমন আপনার ধরেন এই লুহান্স্ক এবং ডোনেস্ক এবং খোরাসান, এগুলো কিন্তু দখলে চলে গেছে রাশিয়ার। এরকম একটা অবস্থা, এবং হাজার হাজার লোক তো মারা গেছে, সেটা মানে জানমালের ক্ষতির কথা বাদই দিলাম, তার যে
নিজস্ব ভূমি সেটি কিন্তু বেশ কয়েকটি অঞ্চল অলরেডি রাশিয়ার দখলে চলে গেছে। এরকম একটা অবস্থায় এসে কিন্তু আমেরিকা চাপ দিচ্ছে ইউক্রেনকে যুদ্ধ বন্ধের জন্য। তো ইউক্রেন বেচারা কি করবে তাহলে? এখন তার যারা মিত্র তারা যখন তাকে চাপ প্রয়োগ করে, আমরা যদি দেখি যে জেলেনস্কিকে হোয়াইট হাউসে ডেকে এনে যে এরকম একটা অবস্থায় ফেলে দিয়েছিল, বিব্রতকর অবস্থায়, সেটা কি কোনো কূটনৈতিক শিষ্টাচারে পড়েছে? কিন্তু তাকে চাপ দিয়েছিল কি জন্য? যে যেন সে যে কোনো মানে শর্তে সে যুদ্ধ সিজফায়ারে সম্মত হয়। তাকে সাইকোলজিক্যালি তাকে উইক করার জন্যই সেই নাটকটি সাজানো হয়েছিল হোয়াইট হাউসে। এবং ধরে নেওয়া হয়েছিল যে এই চাপের পরে ইউক্রেন যে কোনো শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হবে। কিন্তু এখন যেটি দেখা গেল যে ইউক্রেন কিন্তু সেটি মানছে না। ইউক্রেন হ্যাঁ নেটোর সদস্য হবে না, সেই প্রত্যাশা ইউক্রেনের নাই সত্য, কিন্তু ইউক্রেন চাচ্ছে যে শুধু তার যে এই যে নতুন ভাবে যে অধিকৃত এলাকা যেগুলো রাশিয়ার দখলে চলে গেছে সেগুলো নয়, ক্রাইমিয়ার উপরেও তার দাবিটি আবার সে পুনরুত্থাপন করছে। অর্থাৎ জেলেনস্কি কিন্তু একেবারে সহজে যুদ্ধবিরতিতে সম্মত হচ্ছে না। এবং এইখানেই হলো রাশিয়ার যে মানে আক্রমণের যে এখন যে আলোচনার বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে, তারপরেও কিয়েভের উপর সর্বশেষ আক্রমণটি করলো, সেটি হলো ইউক্রেনকে আরো বেশি দুর্বল করতে হবে। আর প্রেসিডেন্ট ট্রাম্প কেন খেপে গেলেন? সে খেপে যাওয়ার কারণটি হলো যে এই যে আলোচনায় এসছে, আপনি শুরুতেই বলেছিলেন ভূমিকাতে যে তিনি বলেছিলেন হোয়াইট হাউসে আসার 24 ঘন্টার মধ্যে তিনি যুদ্ধ বন্ধ করে দিবেন। আজকে 100 দিন হয়ে যাওয়ার পরে যুদ্ধ বন্ধ হয়নি। পুতিনকে জেলেনস্কি এত চাপ দেওয়ার পরেও জেলেনস্কি মানে বিনা শর্তে সম্মত হচ্ছে না, বা রাশিয়ার যে টার্মসে সেই টার্মসে সম্মত হচ্ছে না কিন্তু সে। এবং আমেরিকার যে প্রপোজাল, আমেরিকাও একটা প্রপোজাল দিয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি সেই প্রপোজালও কিন্তু ছিল ক্রাইমিয়াতেও নাই, সেটিতে চলে গেছে আগেই, যে নতুন করে যে অধিকৃত এলাকাগুলো আছে সেই এলাকাগুলো রাশিয়ার দখলেই থাকবে, এরকম একটি প্রপোজাল কিন্তু আমেরিকার পক্ষ থেকে আছে। আর জেলেনস্কি কিন্তু সেই শর্তে নিশ্চয়ই রাজি হচ্ছে না, যে কারণে এখন পর্যন্ত যুদ্ধবিরতি আমরা দেখতে পাচ্ছি না। তো এখন দেখুন যে ট্রাম্প কিন্তু আরেক কথা বারবার বলে, যখন জেলেনস্কি হোয়াইট হাউসে ছিল তখনও বলেছে, এখনো তিনি বলেন, সেটি যে পুতিন হ্যাজ দি কার্ডস, জেলেনস্কি ডাজন্ট। অর্থাৎ কার্ড তো খেলার মতো কার্ড তো আছে পুতিনের হাত। যেমন তিনি এবার আরো স্পষ্ট করে কি বললেন, যেটি শুনলাম, যে চাইলে তো রাশিয়া তো পুরোটা দখল করে নেয় না ইউক্রেনে, তাই তো ইউক্রেনের ভাগ্যবান। তো এরকম একটি অবস্থায় দেখুন, কিন্তু এদিক দিয়ে যেটি হচ্ছে যে জেলেনস্কি কেন নত হচ্ছে না, সেটিও কিন্তু তার এখন কিন্তু ইউরোপিয়ান শক্তিগুলো কিন্তু জেলেনস্কিকে সমর্থন করছে, যে সাহসেই কিন্তু জেলেনস্কি এখন পর্যন্ত বিনা শর্তে রাজি হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট কিন্তু বলেছেন, পুতিনকে বলেছেন যে তুমি মিথ্যা বলা বন্ধ করো, কারণ তুমি একদিকে শান্তির কথা বলবা, আরেকদিকে বোম্বিং করবা, দুটি একসঙ্গে চলতে পারে। এবং আরেকটি কথা বলেছেন যে উনি প্রশ্ন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট যে ডাজ পুতিন এগ্রি টু আনকন্ডিশনাল সিজফায়ার, যে পুতিন কি আনকন্ডিশনাল সিজফায়ার রাজি হবে? তো যে কোনো নেগোসিয়েশন বা আলোচনা দেখুন যে অ্যাকচুয়ালি কিন্তু কন্ডিশন দিয়ে তেমন একটা ফলপ্রসূ আলোচনা হয়। এই ক্ষেত্রে কন্ডিশন গুলো আমেরিকাও তার প্রপোজালে বলেছে, রাশিয়াও তার কন্ডিশনে বলেছে। সে কেন কন্ডিশন দিয়ে হচ্ছে? কারণ জেলেনস্কি একটা বেকায়দায় অবস্থা আছে। তা হাওয়ার যুদ্ধ তো বন্ধ হতেই হবে। যুদ্ধ কখনো কোনোদিন কোনো বিষয়ের মীমাংসা করতে পারে না, বরং যুদ্ধ ধ্বংসই নিয়ে আসে। জি, আমরা একটু প্রসঙ্গটা পাল্টাতে চাই কারণে যে এই আলোচনাটা আসলে আমেরিকার দিক থেকে যেটি বোঝা যাচ্ছে, কালকে মার্কো রুবিও বলছিলেন যে আমেরিকার তো এত সময় নেই যে একটি বিষয় নিয়ে আমরা দিনের পর দিন পড়ে থাকবো, আমরা খুব দ্রুত এটি করতে চাই, কারণ আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক বিষয় আছে। এক ইউক্রেনকে নিয়ে বসে থাকার সময় হয়তো আমেরিকার নেই, এবং দ্রুত যুদ্ধটা বন্ধ হোক এটা আসলে সবাই কামনা করে, কারণ এটা তো সত্যি প্রাণহানি হচ্ছে এই নেগোসিয়েশনের সময়টাতে, প্রচুর মানুষ জীবনও যাচ্ছে। আমি ডক্টর মহসিনুর পাটোয়ারী আপনার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 100 বছরের ফক্স নিউজ একটা পোল করেছে, জরিপ করেছে, এটি হয়তো আমরা স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে হয়তো দেখবো। কিন্তু আপনাকে যেটি বলতে চাই সেটি হলো যে
এই জনপ্রিয়তা তার কমছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো জনপ্রিয়তার ব্যাপারে প্রচন্ড সচেতন, আমরা জানি। তিনি জনপ্রিয় থাকতে ভালোবাসেন, জনপ্রিয় কাজ করতে ভালোবাসেন, জনপ্রিয় আলোচনা ভালোবাসেন। সেই জায়গায় এই ধরনের পোলগুলো, এর আগে আমরা রয়টার্স এবং ইপসসের একটা পোল দেখেছি, সেখানেও তার ইকোনমিক গ্রহণযোগ্যতা কম ছিল। এটি কি তাকে নতুন করে রিথিঙ্ক করবে তার নতুন নীতিগুলোর ব্যাপারে, নাকি তিনি ভাববেন যে আমার কাজ হলো কাজ করা, কাজ করলে অটোমেটিকলি জনপ্রিয়তা আসবে যাবে, এইসব কিছু না? আমার মনে হয় যে এটা উনি ওনার জিনিসটা রিথিঙ্ক করবে। কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এই যে পুলটা নিয়েছে, সার্ভেটা কে নিয়েছে? সার্ভেটা নিয়েছে ফক্স নিউজ হলো ওনার ফেভারিট নিউজ, রাইট, এবং কনজারভেটিভ নিউজ, এবং তারা নিয়েছে। সুতরাং এটা বলতে পারবে না এই মিথ্যা, এটা ঠিক না, এরকম একটা কথা উনি বলেন তো মাঝে মধ্যে, ওটা ঠিক না। সুতরাং ফেক নিউজ বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই আর কি, অর্থাৎ অন্যদেরকে যেটা ফেক নিউজ বলেন। আছে এবং গ্রহণযোগ্যতা আছে, এবং যেভাবে দেখা যাচ্ছে যে ওনার সবগুলো ক্যাটাগরিতেই ওনার গ্রহণযোগ্যতা বা অ্যাপ্রুভাল রেটটা কমে গেছে, রাইট। বিশেষ করে বর্ডার সিকিউরিটি ছাড়া বাকি যতগুলো আছে, যেমন গানস, ফরেন পলিসি, ইকোনমি, ট্যাক্সেস, ট্যারিফ, ইনফ্লেশন, এবং সবগুলো মিলে ওভারঅল সবগুলো মিলে ওনার 44% অ্যাপ্রুভাল রেট এবং 55% হলো ওনার আনঅ্যাপ্রুভাল রেট। সো এবং এটা ইভেন গত মাসের তুলনায়, গত মাসে 49% ছিল, এবার 5 পার্সেন্টেজ পয়েন্ট ওনার কমে গেছে। এই সময়টা আপনি যদি কম্পেয়ার করেন যে বাইডেনের সময়, বাইডেনের 100 দিন পূর্তিতে বাইডেনের পপুলারিটি ছিল, অ্যাকসেপ্টেন্স ছিল 54%, আর ওবামা ছিল 62, আর বুশের ছিল 63%। সুতরাং এটা, এবং ওনার যেই 2017 যে হইল, সেখানেও তোমার 45% ছিল অ্যাকসেপ্টেন্স রেট, যেটা তার চেয়ে এবার এখন 1% কম। আর যে জিনিসটা আপনার আমেরিকানরা এখন মনে করছে যে এটা কিন্তু ওনার জন্য কনসার্ন, মনে করছে যে 40% মনে করে যে অর্থনৈতিক পলিসি যেটা উনি নিয়েছে এটা তাদেরকে হেল্প করবে, কিন্তু 51% মনে করছে হেল্প করবে না। আর মুদ্রাস্ফীতির ব্যাপারটা, যেটা আমরা সবাই কনসার্ন, এবং দ্রব্যমূল্য বৃদ্ধি, 82% লোক বলছে যে আমরা এক্সট্রিমলি কনসার্ন, আমাদের কি হবে জানি না, ফলোড বাই রাজনৈতিক বিভক্তি। আমেরিকান লোকেরা কিন্তু এই যে পলিটিক্যাল ডিভিশন যে আছে এটাকে তারা বুঝতে পারছে। দেন তারপরে আসছে স্বাস্থ্য সেবা, যে মানুষের, তারপরে সরকারি খরচ, তারপরে রিসেশন, তারপরে ইমিগ্রেশন, তারপরে ইরান সম্পর্কেও বলছে যে 66% তারা কনসার্ন ইরান নিয়োগ পাওয়ার ব্যাপারে, এবং চায়না ট্রেড, এইসব ব্যাপারে আর কি, এবং স্টক মার্ক, এই সবগুলো মিলে যে ওনার যে একটা পপুলারিটি যে ধস পড়েছে, যে আপনার কার্ভে দেখাচ্ছে, এই যে ধস পড়েছে, এবং এর মধ্যে 62% অফ আমেরিকান সার্ভেয়ার তারা চাচ্ছেন যে ট্রাম্প সাকসেস হোক, যেটা 2017 সালে 82% লোক চেয়েছিল উনি সাকসেসফুল হোক। তার মানে ট্রাম্পের জন্য যারা আশাবাদী, তাদের সংখ্যা প্রায় 20% পয়েন্ট কমে গেছে, রাইট। তবে এর মধ্যে যে আপনার বেশিরভাগ আপনার রিপাবলিকান এবং হোয়াইট ইভাঞ্জেলিস্ট এবং ট্রাম্প সাপোর্টার মেগা, তাদের মধ্যে এখনো সমর্থন আছে। তারা মনে করে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা ডিভাইন সাপোর্টের জন্য দুইবার আপনার মৃত্যুমুখী হয়েও উনি বেঁচে গেছেন, সুতরাং এটা তারা মনে করতেছে। এবং উনি অনেকাংশে সত্য কথাটা, তার নিজস্ব যে সাপোর্টাররা আছে তারা তাকে অন্ধের মতো বিশ্বাস করে কিংবা তার উপর আস্থা রাখে। হ্যাঁ, একটা ইউনিকনেস হলো ওনার কি, হি ইজ দি অনলি সেকেন্ড প্রেসিডেন্ট ইন আমেরিকান হিস্ট্রি যে দুইবার নির্বাচিত হয়েছে ডিসকন্টিনিউয়াস, রাইট। দি লাস্ট টাইম যিনি হয়েছিলেন উনি হলেন গ্রোভার ক্লিভল্যান্ড 1885 to 1893, রাইট। তারপর আবার 1893 to 98। সুতরাং উনি ইউনিকলি চলে আসছেন এবার আর কি। সুতরাং তাকে দেখানোর কথা না দেখিয়ে আমি মনে করি উনি এই যে কতগুলো জিনিস নিচ্ছে, আপনারা কথাবার্তায় তো বুঝতে পারছেন, চায়নার সাথে রিকনসিলিয়েশনের কথাবার্তা বিভিন্ন, এটা উনি করে আসছেন। এটা উনি বুঝতে পারছেন যে এটা মার্কেটের জন্য ভালো না, আমেরিকার জনগণের জন্য ভালো না। আমরা আশা করি সত্যিকার ভাবে এই ট্যারিফ যুদ্ধে অনেকে $1 বিলিয়ন কামাই করে ফেলছে ট্যারিফে। এই যে যখন দাম বেড়েছিল বিক্রি করে দিছে, তারপরে ট্যারিফের জন্য কমে গেছে, তখন আবার কিনছে। এই যে ট্রেড যেগুলা করে, এটা বাংলাদেশ স্টাইল আর কি কিছুটা, হ্যাঁ, ওয়াল স্ট্রিটে এই করে এরা করেছে। এবং সাধারণ জনগণ, আমার আপনার মতো যারা ছোটখাটো ইনভেস্টমেন্ট আছে, আমাদের যারা পেনশন আছে, ট্রিলিয়নস অফ ডলার ইভাপোরেট হয়ে গেছে, যদি এখন আবার করছে এই জিনিসটা। আমি মনে করি ওনার, আপনার যে প্রশ্নটা,
সেটা আমার মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পারবেন। এবং কারণ ওনার মিড টার্ম ইলেকশন আসতেছে, এই যদি এগুলাকে যদি অ্যাড্রেস না করে তাহলে রিপাবলিকানরা সাফার করবে, এবং ওনারা যদি আসতে না পারে সিনেট এবং কংগ্রেসে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প লেম ডাক প্রেসিডেন্টের মতো বসে থাকবে নেক্সট 2 ইয়ার্স, রাইট? কিছু করতে পারবেন না। আমি মনে করি উনি আশা করি এই জিনিসগুলো উনি বুঝতে পারবেন, হয়তো উপলব্ধি করতে পারবেন। এবং সামনে মিড টার্ম নির্বাচনটা নিঃসন্দেহে রিপাবলিকানদের মাথায় আছে, তারা সেই হিসেবে এই পরিকল্পনাগুলো করতে হবে, কারণ রিপাবলিকান অনেককে তো ভোটে দাঁড়াতে হবে, তাদেরকে জিতেও আসতে হবে। কংগ্রেসম্যানরা কিংবা সেনেটররা তারাও সেটি হয়তো ভাবতে শুরু করবেন। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিনী পাটোয়ারি, স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও, রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে আবারও স্বাগত। মোহাম্মদ মালেক, আপনার কাছে যে প্রসঙ্গটি জানতে চাই, কাশ্মীর ইস্যুতে আমরা একটু কথা বলতে চাই। ঘটনাটা প্রায় 2 দিন ধরে, তবে এখন পাল্টাপাল্টি অবস্থাটা এতটাই বেশি হচ্ছে যে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। কারণ ভারত এর মধ্যেই সিন্ধু পানি চুক্তি তারা বাতিল করেছে, পাকিস্তানের নাগরিকদেরকে ভিসা ক্যান্সেল করেছে, এবং নয়াদিল্লিতে যে পাকিস্তানি হাই কমিশন আছে সেখানকার সামরিক কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে। পাল্টা দিক দিয়ে পাকিস্তান বলছে যে যদি সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয় সেটি যুদ্ধ ঘোষণা সামিল হবে, এবং তারাও ভারতীয় নাগরিকদের ভিসা ক্যান্সেল করেছে, তারাও হাই কমিশনের সামরিক কর্মকর্তা যারা আছে ভারতীয় তাদের সবাইকে অবাঞ্ছিত ঘোষণা করছে। অর্থাৎ পাল্টি যুদ্ধ ঘোষণা হচ্ছে। এবং আমি ঠিক জানি না আপনি দেখেছিলেন কিনা যে ভারতের একজন রাজনীতিবিদ, বিশেষ করে পশ্চিমবঙ্গে, তিনি বলছিলেন যে 26টা প্রাণ গেছে, মোদি তুমি 260টা প্রাণ এনে দাও, মানে পাকিস্তানের 260টা লাশ দাও। এরকম পাল্টাপাল্টি ভিতরকার রাজনীতি আছে, উত্তেজনা তৈরি হচ্ছে। ভারত পাকিস্তানের এই উত্তেজনা কত দূর এগুবে, কোথায় গিয়ে থামবে বলে আপনার কাছে মনে হয়? জি দেখুন, আসলে এই কোথায় গিয়ে থামবে এটি আসলে বলা খুব মুশকিল। এটি যদি আজ থেকে 10 বছর আগে ঘটতো তাহলে ধরে নিতাম যে যুদ্ধই শুরু হয়ে যাবে আর কি। কিন্তু বর্তমান বিশ্ব এখন যেখানে সে পৌঁছেছে সেখানে কিন্তু চাইলেই হুট করে যুদ্ধ হয় না, তো যুদ্ধ অবস্থা বিরাজ করতে পারে। তো আপনি যেমনটি বললেন যে ইতিমধ্যে যে সমস্ত পাল্টাপাল্টি ব্যবস্থা গ্রহণ করেছে 2 দেশ, এরপরে অ্যাক্সেলারেশনটা হলো যুদ্ধ। এরপরে যদি এটার ভয়াবহ অবস্থার দিকে যায় তার তো পরের স্টেজটাই হবে যুদ্ধ। যুদ্ধ পূর্ববর্তী যা যা অবস্থা 2 দেশের মধ্যে ঘটতে পারে তার সবই ঘটেছে ইতিমধ্যে আর কি। তো আমি আসলে এই প্রসঙ্গটার মানে আলোচনায় আমি ইতিপূর্বে একটি বিষয় অবতারণা করতে চাই। সেটি হলো যে ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান একটি আলোচনায় বলেছিলেন যে কোনো সন্দেহ নেই কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং সেটি ঘটবে, কাশ্মীর একদিন পাকিস্তানের অংশই হবে। এই 16ই মার্চ এপ্রিল তিনি আরেকটি অনুষ্ঠানে বলেছেন যে কাশ্মীর ছিল আমাদের জীবন রেখা এবং জীবন রেখা থাকবে, আমরা এটি কোনোদিনই ভুলব না। তিনি আরো বলেছেন যে কাশ্মীর নিয়ে ইতিমধ্যে 3টি যুদ্ধ হয়েছে, যদি আরো 10টি যুদ্ধের প্রয়োজন হয় তাহলে পাকিস্তান করবে। এটা পাকিস্তান সেনাবাহিনী প্রধানের বক্তব্য এই সপ্তাহখানেক আগে। তাহলে দেখুন যে পাকিস্তান সেনাবাহিনী প্রধান যখন একটি কথা বলেন সে কথাটার কিন্তু একটা গুরুত্ব আছে। আর কাশ্মীর বিষয়টি নতুন কোনো বিষয় নয়। পাকিস্তান এবং ভারত স্বাধীন হওয়ার সময় থেকেই কাশ্মীর নিয়ে সমস্যা আছে, কখনো কখনো সেটি যুদ্ধের পর্যায়ে যায়, যেমনটি বললাম 3টি যুদ্ধ হয়েছে, আবার কখনো কখনো একটি শান্তিপূর্ণ অবস্থানে থাকে। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান কিন্তু আরেকটি কথা বলেছেন যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে পার্থক্য আছে, সম্পূর্ণ ভিন্ন সবকিছুতেই, তাদের ধর্ম, তাদের সংস্কৃতি, আচার, সমস্ত কিছুতেই হিন্দুদের চেয়ে আমরা পৃথক। হিন্দুদের সঙ্গে কখনো মুসলমানরা একসঙ্গে থাকতে পারে না, এবং সেই স্পিরিট থেকেই কিন্তু দ্বিজাতি তত্ত্ব, এবং সেই দ্বিজাতি তত্ত্ব থেকেই পাকিস্তান ভারত 2টি দেশ হয়েছে, একটি হিন্দুদের জন্য একটি মুসলমানদের জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে কাশ্মীর 2টি ভাগে ভাগ হয়ে গেছে। একটি ভাগ যেটাকে আজাদ কাশ্মীর বলি সেটি পাকিস্তানের দিকে, আবার জম্মু কাশ্মীর সেটি ভারতের দিকে। কিন্তু জম্মু কাশ্মীরও মুসলিম প্রধান,
অধ্যুষিত এলাকা। তো এরকম একটি অবস্থায় এখন যেখানে যে পৌঁছলো যে 26 জনকে হত্যা করা হলো একটা টেরোরিস্ট অ্যাটাকে, এটি কিন্তু খুবই আকস্মিক এবং মানে কি বলবো মানে অনাবশ্যক একটা জিনিস আর কি। এটি না ঘটলেও পারত। এটি ফলে যেটি হলো যে পাকিস্তানের বিরুদ্ধে সবসময় ভারত যে অভিযোগটি করে থাকে যে পাকিস্তান সন্ত্রাসীদের মদতদাতা এবং পাকিস্তানি পৃষ্ঠপোষকতায় এই সন্ত্রাসী কার্যক্রমগুলো ঘটে সারা বিশ্বে। তো এটি কিন্তু আন্তর্জাতিক বিশ্ব এই একটি অবস্থায় আন্তর্জাতিক বিশ্ব এটি কে নিন্দা করছে এবং তারা এটাকে সন্ত্রাসী আক্রমণকে পাকিস্তানি ব্যাক্ট এটি না বললেও এটি নিন্দা কিন্তু করছে। তো এখন ভারত এটি বলার সুযোগ পেল আরো যে পাকিস্তান সেনাবাহিনী প্রধানের সেই বক্তব্যকে লিঙ্ক করে পাকিস্তান এখন বলবে যে ভারত বলবে, ভারত কিন্তু এমনিতেও বলেছে যে লস্করি তো এবার যে একটা প্রক্সি শাখা আছে যে কাশ্মীরে তারাই এটি করেছে। এবং এই যে সেনাবাহিনী প্রধানের বক্তব্য এটিকে যোগসূত্র স্থাপন করে ভারত এখন এটিকে প্রতিষ্ঠিত করতে চাবে যে পাকিস্তানের প্রত্যক্ষ সহযোগিতাতেই এই জঙ্গি আক্রমণটি ঘটেছে। তো এটি কিন্তু আসলে যেটি মানে আমাদের এই অঞ্চলে অর্থাৎ এশিয়ার ওই অঞ্চলটিতে, দক্ষিণ এশিয়া অঞ্চলগুলোকে অশান্ত শুধু করবে না পাকিস্তান ভারত যুদ্ধ, সেটা যদি ঘটে তাহলে কিন্তু সেটি সারা বিশ্বের যে একটি ব্যালেন্স বা ভারসাম্য সেটাকেও কিন্তু নষ্ট করে দিবে। তো সবকিছু মিলে যুদ্ধ, যেমন রাশিয়া ইউক্রেন নিয়ে আমরা আলোচনাতেই বলেছিলাম যুদ্ধ কোনোদিনই শান্তি আনে না বা যুদ্ধ কোনোদিন মঙ্গল আনে না বা যুদ্ধে কেউ জিতে না। পাকিস্তান ভারত দুই দেশেরই বোধোদয় ঘটবে, তারা তাদের দে উইল বি ইন দেয়ার সেন্স, এটি আমরা আশা করি। এবং যুদ্ধ পর্যায়ে এটি হবে না, কূটনৈতিক পর্যায়ে সমাধান হোক, এটা হয়তো আমাদের কূটনৈতিক আলোচনায় হোক। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আমি জানি যে কাশ্মীর ইস্যুতে হয়তো আপনি কিছু বলতে চাইতেন, কিন্তু আমরা একটু বাংলাদেশ ইস্যুতে আপনাকে সময় দিতে চাই। সেটা হলো রিফাইন্ড আওয়ামী লীগ। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে না, রাজনৈতিক দল হিসেবে কর্মসূচি চালাবে না, শেখ হাসিনা থাকবে না, এই ধরনের আলোচনাগুলো বাংলাদেশের রাজনীতিতে আছে। এই অবস্থায় বিবিসি বাংলা একটি বিশেষ প্রতিবেদন করেছে। তারা বলছে দেশের ভিতরে নেতৃত্ব খুঁজছে আওয়ামী লীগ, এ ধরনের একটা শিরোনাম তারা করেছে। আমি একটু আপনার কাছে এই বিষয়ে বিশ্লেষণ শুনতে চাই যে আওয়ামী লীগ বিকল্প নেতৃত্বের মাধ্যমে ফিরে আনার সুযোগ আছে কিনা, শেখ হাসিনা এখনো আছেন, তিনি মানবেন কিনা, শেখ পরিবার মানবে কিনা, কিংবা বিকল্প নেতৃত্ব এলে আমরা তো অনেক সময় দেখেছি যে পরিবারের বাইরে বিকল্প নেতৃত্ব সেই জাতীয় দলগুলোতে খুব একটা টিকেনি, তারা সংস্কারপন্থী কিংবা বিদ্রোহী হিসেবেই চিহ্নিত হয়েছেন। এটি আসলে কতটা কাজ করবে বলে আপনার কাছে মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। 76 ইয়ার্সের ইতিহাসে আওয়ামী লীগের জন্মের ইতিহাসে আওয়ামী লীগের জন্য এই ধরনের যে সংকট, এই সংকটের আগে আর আসেনি। এটা খুবই সংকটপূর্ণ অবস্থা। এই অবস্থায় আওয়ামী লীগকে যদি বাঁচাতে হলে তাহলে মনে হয় দেশে যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, আওয়ামী লীগের 15 বছরের শাসনে অনেক কিছু হয়েছে যেটা দায়িত্ব আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে স্বীকার করতে হবে, তাদেরকে নিতে হবে। সুতরাং তার জন্য আওয়ামী লীগকে যদি নতুনভাবে জীবন দিতে হয় তার মানে ইন্টারনাল কাউকে দিয়ে করতে হবে, ক্লিন চরিত্রে। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা হলো আমাদের দেশের জনগণের যে বৈশিষ্ট্য, আমি এখন জনগণের কথাই বলবো। আমরা ব্যক্তি পূজা করি। আমরা বঙ্গবন্ধু ছিল, বঙ্গবন্ধুকে পূজা করছি, তার যাওয়ার পর তার পরিবারকে, জিয়াউর রহমান আসছে, জেনারেল জিয়া, তার পরিবারকে তাকে পূজা করছি, তার পরিবার আসছে, জেনারেল এরশাদ আসছে, তার পরিবারকে। এই যে ডাইনেস্টি, এই যে পরিবারতন্ত্র, এই পরিবারতন্ত্র সৃষ্টির জন্য, এই যে পরিবারতন্ত্র থেকে ফ্যাসিজম হয়, এটাকে সৃষ্টির জন্য কিন্তু এনারা দায়ী না, বঙ্গবন্ধুও দায়ী না, জিয়াউর রহমানও দায়ী না, এরশাদও দায়ী না। এর দায়ী কারা? এই দেশের জনগণ দায়ী। কারণ এই দেশের জনগণ যারা এইসব রাজনৈতিক দলগুলো করে, বেশিরভাগ লোক সুবিধাবাদী। এই সুবিধাবাদী লোকগুলো তাদের নিজেদের স্বার্থেই তারা করে কি, তারা এনাদেরকে ওই পীর বানাই দেয়। পীর যা বলে এটা আমাদের নিজেদের যে দুর্বলতা, ইন্টেলেকচুয়াল দুর্বলতা, যেটা আমাদের বলে না, যেমন প্রজা তেমন রাজা, আমাদের প্রজারা যেমন তেমন রাজা। আমি অত্যন্ত দুঃখ সহকারে বলতে চাচ্ছি আর কি, এই যে দেশটা, এই জিনিসটা আমাদের ইন্দো পাক সাবকন্টিনেন্ট এটা আছে, এটা ইন্দিরা গান্ধীরও কিছু ব্যাপার আছে, পাকিস্তানের ভুট্টোরও দেখলাম। এই যে পারিবারিক শাসন, এই জিনিস থেকে আমাদের বাইরে আসতে হবে। এর জন্য আমাদের দরকার কি ভাই?
আমাদের দরকার ডেমোক্রেসি উইদিন দি পলিটিক্যাল পার্টি। আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে তিনটা মেজর পার্টির কথা বলবো, আমি অন্যদের কমিউনিস্ট পার্টি আর জামাতের কথা বলবো না, ডেমোক্রেসি বলতে কিছু নাই, কোনো ডেমোক্রেসি নাই, কারো কোনো সে নাই। তারপরে আপনার বাণিজ্য, নমিনেশন বাণিজ্য, কোটি কোটি টাকার ব্যবসা নেতাদের, যারা পার্টি লিডার, ওরা ছাড়বে কি জন্য? বাপ গেছে মেয়ে হবে, মেয়ে গেছে মেয়ে ছাড়বে, ওটা তো কোটি টাকার বিজনেস রে ভাই। হ্যাঁ, রাজনীতি হলো কোটি টাকার বিজনেস। সুতরাং এই জিনিসগুলা পার্টির ভিতরে যদি ডেমোক্রেসি আনতে হয়, না আনতে পারেন তাহলে এটা কোনোদিন সম্ভব না। এবং তাহলে মানুষের মগজটা এডুকেটেড জনগণ লাগবে আপনার, ওদেরকে বুঝাইতে হবে যে ভাই এ তো একটা লোক, সে ভালো খারাপ তার সব দিকে আছে, তোমার ডেমোক্রেসির মাধ্যমে নির্বাচন করে প্রেসিডেন্ট বানাও, বা পার্টির লিমিট করে দাও যে একজন 5 বছর বা 10 বছরের বেশি পার্টি লিডার থাকতে পারবে না। হ্যাঁ, এই জিনিসগুলো আনফেয়ার সিস্টেম। আমি হয়েছি, আমার বলে বঙ্গবন্ধু অনেক চেষ্টা করে হয়েছে, জিয়াউর রহমান যাক যেভাবে হয়েছে, কিন্তু ওনার স্ত্রী অথবা ওনার মেয়ে, তারা যে যোগ্যতা, যে রাজনীতিক স্ট্রাগল করে আসা, সেই যোগ্যতা তো আসে নাই। তাদের চেয়ে অনেক বড় বড় তাদের দলের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, সেই নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদের প্রতি আনফেয়ার, তারা কোনো প্লেসে পায় নাই বিকজ অফ দি পরিবারতন্ত্র, বিকজ অফ দ্যাট। এই জিনিসগুলো যদি আমরা যদি নেতৃত্ব আসলে আপনার পরামর্শ হলো সেটা গণতান্ত্রিক পর্যায়ে আসুক, সেটি অবস্থার পরিপ্রেক্ষিতে নয়, গণতান্ত্রিক পর্যায়ে একজন নেতৃত্ব উঠে আসুক যেটির প্রতি দলের তৃণমূলের সমর্থন থাকবে, যার প্রতি। আমি একটু মোহাম্মদ মালিক আপনাকে 1 মিনিটের জন্য একটু আপনাকে সংযুক্ত করি। সেটি হলো যে আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো আওয়ামী লীগ ফিরবে, নির্বাচনে অংশ নেবে, এমন আলোচনা নানা সময় হচ্ছে, বিশেষ করে যখনই বিদেশিরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা কিংবা অন্য কারোর সঙ্গে দেখা করছেন, তখন তারা হয়তো বলছে অন্তর্বর্তীমূলক একটি নির্বাচনের কথা বলছে। আওয়ামী লীগ কার নেতৃত্বে ফিরবে সেটি নিয়ে কথা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ ফেরার আগে যে বিগত 17 বছরের সময় কিংবা জুলাই আন্দোলনের সময় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেসব বিষয়ে অনেকে বলছেন আগে তো তাদেরকে অনুশোচনা করতে হবে, আগে তো তাদের স্বীকার করতে হবে, আগে তো তাদেরকে ক্ষমা চাইতে হবে। সেই বিষয়টিও কি আলোচনা থাকা দরকার? দেখুন, আওয়ামী লীগ ফিরবে, তো এটি আসলে অনেকগুলো মানে অবস্থার প্রেক্ষিতে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটি আপনাকে বিবেচনা করতে হবে। যেহেতু আপনি 1 মিনিট সময় দিচ্ছেন, আমি শুধু এই কথাটুকুই বলবো যে আওয়ামী লীগ, যদিও সব মহলের, বিদেশি আন্তর্জাতিক মহল সবারই চাপ আছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে পরবর্তী নির্বাচনটা, তার মানে আওয়ামী লীগকে রেখে। আর আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো দল না, কিন্তু আপনি যেগুলো আলোচনা হলো বিকল্প নেতৃত্ব, বিকল্প দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা না থাকার কারণে, যেটি পাটোয়ারি ভাই ডিটেলস বলেছেন, বিকল্প নেতৃত্ব আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে নাই। আর যে অবস্থা আওয়ামী লীগের, এই অবস্থায় এমন কেউ নেই যে সামনে এসে দলের নেতৃত্ব নিতে পারে, এরকম আমি কাউকে অন্তত দেখছি না। আরেকটা জিনিস, সামনের নির্বাচন হলেও কবে হবে জানি না, যেদিনই হোক না কেন, সহসা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাটাও খুব কঠিন হবে। আমি মনে করি না আওয়ামী লীগ নির্বাচন হলেও আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে, আমি সেটা মনে করি না। আর ক্ষমা চাওয়ার বিষয়টি যেটি এই মোহাম্মদ আরাফাত এই বিবিসির এই প্রতিবেদনেই আছে, তিনি বলেছেন যে কথাটা, যে আওয়ামী লীগ জনগণের দল, জনগণের জন্য রাজনীতি করে, তার ভাষায় আমি বলছি। কাজে আওয়ামী লীগ জনগণের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাবে কি চাবে না সেটি জনগণের সামনেই আওয়ামী লীগ বলবে, কারো কাছে বা কারো প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সেটি বলবে না। তার মানে আওয়ামী লীগ এই মুহূর্তে ক্ষমা চাবে বা ভুল স্বীকার করবে সেরকম অবস্থা আমি দেখছি না। মোট কথা হলো, আমার বিশ্লেষণে যেটি আমি মনে করি সেটি হলো যে ক্ষমা চাওয়া হোক বা নতুন নেতৃত্ব হোক কিংবা সহসা নির্বাচনে অংশগ্রহণ করা হোক, কোনো বিষয়ে আওয়ামী লীগ নিজেই প্রস্তুত নয়। আওয়ামী লীগ জনগণের কাছে সামনে দাঁড়ানোর মতো অবস্থা এই মুহূর্তে নাই। এখন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে সিচুয়েশন বলে দিবে আওয়ামী লীগ কোন অবস্থায় আসবে, ক্ষমা চাবে কি চাবে না, বা কার নেতৃত্বে আসবে। অর্থাৎ সময়ের জন্য অপেক্ষা করতে হবে, পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে, এবং পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়ায় তার সাথে অনেক কিছুর যোগসূত্র মিলেই হয়তো এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাওয়া যাবে। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি এবং মোহাম্মদ মালিক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময় এবং মতামতের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামীকাল আবারও দেখা হবে রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। ভালো থাকবেন।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।